আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ছোট্ট করে আমরা একটু একটা ভিডিও দেখছি জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে নাহিদ ইসলামের একটু কথা। আমি পরে এগুলো আপনার কাছে জানবো এর বিষয়ে। নাহিদ ইসলাম, আমি দেখি এটা সম্ভব কিনা। জনাব নাহিদ, জুলাই স্মৃতি জাদুঘর। আগে আপনার বেশ কয়েকজন কথা বলতে চাচ্ছিলেন, একজনকে অনুমতি দেওয়া হবে, আপনি কথা বলুন। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরতির আগে জাতীয় সংসদে আপনার সভাপতিত্বেই একটি বিল সংশোধনী সহ পাশ হয়ে গেল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026। এই আপনি জানেন মাননীয় স্পিকার যে সরকারের অধ্যাদেশগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি করা হয়েছিল, যেই কমিটিতে 98টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐক্যমত পোষণ করেছি যে 98টি অধ্যাদেশ অ্যাজ ইট ইজ এটা সংসদে আসবে বিল আকারে এবং পাশ হবে। বাকিগুলোতে কিছু তাদের নোট অফ ডিসেন্ট সংশোধনী আছে, সেটা নিয়ে আলোচনা হবে। মাননীয় স্পিকার, এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সেটা কিন্তু সেই 98টি অধ্যাদেশের একটি, যেটা নিয়ে সবাই ঐক্যমত ছিল, সরকারি দল বিরোধী দল, যে এই বিলটা যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় রচিত হয়েছে, গৃহীত হয়েছে, সেভাবে এটা পাশ হবে। এখন আজকে যখন এটি পাশ করার বা বিলটি উত্থাপনের সময় আসলো, দেখেন আধা ঘন্টা আগে একটা সংশোধনী দেওয়া হলো মাননীয় স্পিকার। এখানে সংশোধনী যে কেউ দিতে পারে মাননীয় স্পিকার। যে 98টাতে ঐক্যমত আমরাও করেছি, সেই 98টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এই কারণে কিন্তু মাননীয় স্পিকার সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি, আমরা ঐক্যমত দিয়েছি। কিন্তু সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল, সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হয়, মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যে সংশোধনী, স্পেসিফিক সংশোধনী নিয়ে যদি আমি একটু বলি 2 মিনিট, যেখানে 2টি সংশোধনী, বিশেষ সংশোধনী এনেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যেখানে তিনি প্রস্তাব করেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ, সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটা প্রধান হবেন। এখানে কিন্তু সরকারি নিয়োগ দিবেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিল্পকলা আছে, নজরুল একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, জাতীয় জাদুঘর আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু, এটা মাননীয় স্পিকার আপনি যেমন রেওয়াজের কথা বলেন, এটাও কিন্তু রেওয়াজ। এখানে বিশেষ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এক্সপার্টাইজ আছে বা জাদুঘর নিয়ে এক্সপার্টাইজ আছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। সেই ধারাবাহিকতাতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে, যেই জাদুঘরের স্মৃতি কথাতেও সকল পক্ষের, পুরা আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, সবকিছু সেখানে আছে। কিন্তু এখন যদি মন্ত্রীকে সেখানে বসানো হয়, প্রথমত এটা রেওয়াজ ভঙ্গ করা হয়, দ্বিতীয়ত এটা যে আমরা যে সরকারের, বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটার একটা ধারাবাহিকতা মাননীয় স্পিকার। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল হয়ে ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড, সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ, পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। এখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আর দ্বিতীয় যে সংশোধনী, যে সরকার চাইলে যে কাউকে বাদ দিয়ে দিতে পারবে। এখন জুলাই গণঅভ্যুত্থান আমরা সকলে এক বাক্যে স্বীকার করি, এটা সকল পক্ষের, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের একটা অংশীদারিত্ব সেখানে আছে। এই জাদুঘর পরিচালনা করার ক্ষেত্রে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই জিনিসটা মানা উচিত, সকলের সেই কনসেনসাস থাকা উচিত। এখন সরকার সম্পূর্ণভাবে এটার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাচ্ছে এই বিল পাসের মাধ্যমে। ফলে আমি আপনার কাছে এটার অনুরোধ জানাবো, আহ্বান জানাবো সরকারের প্রতি, যে সংশোধনী বাদ দিয়ে এটা এখনই যেইভাবেই এটা বিল ছিল, যে ঐক্যমত হয়েছিল বিশেষ কমিটিতে, সেই অনুযায়ী যাতে এই বিলটি আবার পাস করার ব্যবস্থা করা হয়, বা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় মাননীয় স্পিকার। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। সরকারের নজিরবিহীন যেভাবে দলীয়করণ চলতেছেন প্রতিষ্ঠানগুলোকে, আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো এই কারণে দাঁড়ায় না, কারণ সরকার, তার দল, তার গুন্ডা বাহিনী, রাজনীতি সবকিছুকে তার নিয়ন্ত্রণে কেন থাকতে হবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। বলবেন? মানে আমি আপনি একটা মিউজিয়াম, আমরা জুলাইয়ের মিউজিয়াম, এই মিউজিয়াম তো সবার, এখানে সব দলের, এখানে আমি বুঝি না এটাতে দলীয়করণ করে বিএনপি কি করবে। তাহলে প্রশ্ন আসে, দলীয়করণ করার একটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকবে। এখানে যেটা বললো ক্লিয়ার কাট, যে সরকারের মনোনীত ব্যক্তি এটার দেখভাল করবেন, রাইট? তো সেখানে কেন দলের সরাসরি মন্ত্রীকে কেন সেখানে থাকতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তার মানে বোঝা যাচ্ছে তাকে থাকতে হবে, নিশ্চয়ই তার কোনো একটা পারপাস আছে। সে পারপাসটা কি? নিশ্চয়ই কোনো একটা কাজ করতে হবে তাকে। তার মানে হচ্ছে যে এই জুলাইয়ের যে মিউজিয়াম যেটা আছে, সেখানে নিশ্চয়ই এমন কিছু আছে, এমন কিছু সংবেদনশীল বিষয় আছে যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ, কিংবা আওয়ামী লীগ, কিংবা ফ্যাসিস্ট, কিংবা শেখ হাসিনা যদি বলি, তাদেরকে
আসলে তাদের গায়ে লাগছে সেই জিনিসগুলো, এবং সেইগুলো থেকে তাদেরকে রক্ষা করার জন্য, যাতে ভবিষ্যতে যারা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সঠিক ইতিহাসটা জানতে না পারে, এবং ফ্যাসিস্টের প্রতি যে ঘৃণাটা স্বাভাবিকভাবেই থাকা উচিত সেটা যাতে না হয়, এবং প্রকৃত সত্যটা যাতে না জানতে না পারে, এবং কারা এর পিছনে জড়িত ছিল সেটা যেন জানতে না পারে, প্রকৃত ইতিহাসকে বিকৃত করার উদ্দেশ্যেই এটা করা হয়ে থাকতে পারে। এছাড়া আর কোনো উদ্দেশ্য তো আমি মনে করি না এখানে চেঞ্জ করার কি দরকার। আপনি এখন দেখেন নাহিদ ইসলাম যেভাবে বলেছেন যে এটা নিয়ে সমঝোতা হয়েছে বিএনপির সাথে, হ্যাঁ, তারপরেও চিন্তা করেন, এরপরেও মানে গণভোট মানা হচ্ছে না, জুলাই সনদ মানা হচ্ছে না। আমি আমি খুব অবাক হই, আমাদের খুব কাছে যারা আমরা লড়াই সংগ্রাম করেছি সজল ভাই একসাথে, ওনারা ফেসবুকে পোস্ট দেন এখনই সমালোচনা করা যাবে না, এখনই সরকারের দোষ। আপনি দেখছেন যখন নাহিদ ইসলাম কথা বলছে, আমাদের বিএনপি দলীয় চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, উনি ঠিক এভাবে, আপনি যেটা আগের সাবজেক্ট নিয়ে যখন ওনার বিষয়ে কথা বলছিলেন, উনি গালা নিচে হাত দিয়ে, থুতুনির নিচে হাত দিয়ে উনি চুপ করে বসে না তাকাচ্ছেন। তার মানে কি কায়েস ভাই, কালে কি মানে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না? বিএনপির কাউকে আমি বিশ্বাস করতে পারবো না? তাদের সাথে মানে সমঝোতা হয়েছে, right, এই বিষয়ে কথা হয়েছে, তারপরে জি। সেটাকে তারা অন্যভাবে পাশ করে নিল। এখন এটা খুবই ভয়ঙ্কর একটা সময় আসতেছে। আপনি তার মানে যে- কি, তার মানে তো আসলেই মানে মানে কি বলবো, ভয়ঙ্কর তার মানে- ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। তার মানে এবং আপনি তাদের ঠিকই কোনো বলেছেন। কিছুর দাম নেই, তারা সেটাই, তারা মানে কি মুখ আপনি- দিয়ে কথা বলে, তাদেরকে right. একটা মানুষকে আপনি মিনিমাম বিশ্বাস করতে পারবেন না? আমি আরে কি সেটা থেকে আশ্চর্য আরো যেটা ভাই। দেখছি, ভয়ঙ্কর বিষয় দেখছি, আর এটার বিরুদ্ধে আমি বলতে গেলে আমরা বট, বট, রাইট, আমরা জামাত, গুপ্ত। প্রমোট করছে জামাত গুপ্ত কারো কথা আমরা তো সুবিধা প্রকাশ্যে পেয়ে বলতেছি, আমরা তো সবসময় বলছি, আমরা তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় কথা বলে আসছি, এখনো বলছি, জি। তখনও বলছি। আমরা এখন দেশের আমার পক্ষে, কথা, আমরা দেশের আমার পক্ষে। কথা যদি যে ভালো, এখন জামাত যদি ভালো কাজ করে, আমার কথা যদি জামাতের পক্ষে, যে আমার কি করার আছে? যেটা আমাদের বললো দেশের না, ওই পক্ষে। যেটা বললো যে আশরাফ কায়সার, যে বিএনপি কে সংস্কার বিরোধী বলা হচ্ছে, এটা তখনই প্রমাণিত হয়ে যাবে তারা যদি সংস্কারের পথে না হাঁটে। তাহলে সেখানে জামাতের দোষ কি? জামাত তো সংস্কারের পথে হাঁটলে মানুষ তো জামাতকে সমর্থন করবে। সেখানে যদি আমি সংস্কারকে সমর্থন করি, আমাকে জামাত বলবেন আপনি? সবাই এটাই, জামাত? এখন এই জুলাই স্মৃতি জাদুঘর আপনি যেটা বলছেন, এই আপনি যে point লোকগুলা out কথা করছেন, বলছে, আপনি যে ভিডিওগুলি দেখালেন, আমরা প্রচুর ভিডিও দেখি, এটা কয়টা লোক বিএনপি, কয়টা লোক জামাত? এক না, শিশির এখানে মনীষ দেশকে, আর ওই যে অ্যাডভোকেট আর এই যে ব্যারিস্টার শাহরিয়ার ছাড়া কে জামাত? জি, আমি যেটা বলছি, আমরা বিষয়ে ভিত্তিক যে আলোচনা, যেহেতু সজল ভাই আপনি নাহিদ ইসলাম তো জুলাইয়ের পোস্টার বয়, তার ত্যাগ, তার শরীরের আঘাত, ক্ষত, এগুলো কিন্তু এই সালাউদ্দিন সাহেবদের ছেলেরও, সালাউদ্দিন সাহেবের সন্তানেরও ছিল না, তার নিজেরও ছিল না। এখন বড় বড় ধাম্বিকতার সহিত কথা বলেন উনি। ওটা তো যে ভয়ঙ্কর হ্যাঁ, ওটা কথাটা তো ওই যে এটা কিন্তু আপনি একটু আগে বললেন না যে আমাদের যে বর্ষিয়ান সাংবাদিক, যে যার কথা বলছিলেন আপনি, কি জানো? শহীদুল না, সাংবাদিক নুরুল কবিরের কথা বলছিলেন না? নুরুল কবির কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল, আপনি খেয়াল করেছেন কিনা? সেখানে গাজী টিভিতে বলছিল যে ওই সময়ে টপাটপ লাশ পড়েছে, দেশে বসে আমরা দেখেছি সেটা, আর যারা বিদেশে ছিলেন তারা সেটা দেখেন না, তারা সেটা ফিল করতে পারবেন না, তারা সেটা বুঝবেন না। চোখের সামনে টপাটপ লাশ পড়েছে, এই শব্দটা উনি ব্যবহার করেছেন। রাইট, কাজে এই ফিলিংসটা আপনি বোঝার কথা। আমরা বুঝবো না, আমরা তো এখানে ছিলাম, আরে ভাই আমরা তো বুঝবো না, আমরা বুঝবো ওনাকে নাকি গালিগালাজ করা হচ্ছে, উনি স্বীকার করছেন ওনাকে নাকি এটা এই কথা বলার পর ওনাকেও গালিগালাজ করা হচ্ছে। ভাই আমাদের মতো কিছুই না, আমাদেরকে যখন গালিগালাজ করে তখন তাদের তো অনেক বেশি গালিগালাজ করে, খুব স্বাভাবিক। আমি সজল ভাই এই জুলাই স্মৃতি জাদুঘরের বিষয়ে আমি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ক্লিয়ার ইয়েটা, যেহেতু আমরা অন্য বিষয় গেলে তো আলোচনা করা যায়, নাহিদ ইসলামের কথা, আপনার কথা, আপনি নাহিদ ইসলামের কাউন্টার যেটা আপনি শুনে দিয়েছিলেন, যে স্মৃতি জাদুঘর কিন্তু অনেক সংবেদনশীল জিনিস আছে। নাহিদ ইসলাম যেটা স্পেসিফিক করছেন যে কোনো কিছুই মানা হচ্ছে না, মানে চুক্তি, তারপরে গণভোট, তাহলে এই সংসদে থেকে আমাদের লাভ কি? তো আসলে সত্যিকার অর্থে এভাবে একবার, দুইবার, তিনবার যদি এভাবে এরা ওয়ার্কআউট করে, একসময় তারা যদি বলে যে না আমরা সে আবার রাজপথে থাকবো, তো এখন কি বিএনপি বা আমাদের প্রতিবেশী দেশ অথবা আওয়ামী লীগ, যারা দেশপ্রেমিক আওয়ামী লীগ আমি বলবো না, যারা দেশের বিরোধী,
যারা দেশকে ভালোবাসে না, তারা কি এটাই চাচ্ছেন এবং সালাউদ্দিন সাহেব গংরা সেটা কি বাস্তবায়ন করছেন? সেটা তো সেই দিলারা চৌধুরীর মানে কথা ধরেই আসছে, একই রকম কথা, যে জি। এটা দেশকে অশান্ত করার কোনো পায়তারা কিনা। কারণ ওই পায়ে পড়ে ঝগড়া করার মতো জনগণের সাথে, জনগণের স্বার্থ বিরোধী, জনগণ যে জিনিসগুলোকে পছন্দ করে, জনগণের যেসব সংবেদনশীল বা জনগণের সেন্টিমেন্টে যেই জিনিসগুলো আঘাত করে, সেই জায়গাগুলোতে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হচ্ছে যাতে সাধারণ মানুষ এই মানে জিনিসগুলোর প্রতি মানে আরো বেশি অসন্তোষ প্রকাশ করে। তাহলে সরকার একটা বেকায়দায় পড়বে এবং সরকারের ভিতর থেকে হয়তো কেউ চাচ্ছে যে সরকার বড় ধরনের কোনো বিপদে পড়ুক, তাতে তাদের হয়তো এটা সুবিধা খুবই- হবে বা এটা তাদের খুবই পারপাস দুঃখজনক। সার হবে। তারা হয়তো সেজন্যই অন্য কোনো দেশ থেকে এখানে এই সরকারের মধ্যে তারা অ্যাপয়েন্টেড। এটা খুবই দুঃখজনক সজল ভাই। আমরা এখনো প্রত্যাশা করি এই যে প্রতিবাদ, এই যে আপনি আপনি বেশি লোক না, কিন্তু আপনি 2-3টা লোকের বাইরে কিন্তু পাবেন না। রাইট, এবং বেশি লোক না কিন্তু। মেজরিটি মানুষ না, কিন্তু সংসদেরও কিন্তু বাকিরা চুপ আছে, তার মানে যে চুপচাপ। তারা তাকে সমর্থন করছে তা কিন্তু না। নো নো নো। এবং এবং ভালো কথা বলছেন, সংসদের আমার 2জন এমপির সাথে কথা হয়েছে, আমি নাম বলবো না, একজন না নাম বলি না, সরি, ওই আপনি ধরে ফেলবেন বা দর্শক বুঝে ফেলবো। নাম না বলাই ভালো। দুজন সংসদ সদস্য, রুমিন ফারানা ছাড়াই 2জন সংসদ সদস্যের সাথে আমার কথা হয়েছে। এবং আরেকজন ওই যে জমিরুদ্দিন সরকারের ছেলে, সেও না, সে তো একটা গুম কমিশন নিয়ে তার একটা দাবি, তার একটা প্রতিবাদ অথবা তার একটা প্রস্তাবনা দিয়েছে লিখিত, এরকম অনেক সংসদ সদস্য দিয়েছে। তার মধ্যে 2জনের সাথে আমার কথা হয়েছে, ওরা 2জন আমাকে বলছে কায়েস ভাই আমরা হতাশ, এবং আমরা পারতেছি না বলতে, পারতেছি না হ্যাঁ বলতে। ওরা না, তারা তো দলের বাইরে তারা তো সংসদে কথা বলতে পারবে না। আপনি কথাটা বলাতে নিয়মই আছে। আমার এখন মনে হয়েছে, আমাদের তো টুকটাক তো কথা হয়, দেশে সাংবাদিকতা করেছি, এবং এহসানুল হক মিলন, ওনার সাথে আমার এখন যদিও কথা না, অনেক কথা হতো, এখানে থাকতেন। তো সেটা পর্বে আরেকদিন বলবো। তো ওই 2জন এমপি আমাকে যেটা বলছেন যে আমরা খুব হতাশ, আমরা কারো কাছে মুখ দেখাতে পারতেছি না। স্টেক হোল্ডার, তাদের যারা মানে ত্যাগী নেতা, দেশপ্রেমিক, যারা লবিস্ট অথবা ব্যবসায়ী, যারা তাদেরকে ফান্ড রাইজ করেছে, ডোনেট করেছে, দলীয়ভাবে হেল্প করেছে, এসব বিষয়ে আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। 2জনে বলছে যে আমরা হয়তো অপেক্ষা করতে হবে, তবে তারা মানে খুব আশঙ্কা করতেছে বড় ধরনের কিছু একটা সমস্যার মধ্যে সরকার পড়তে পারে। আমরা সেটা প্রত্যাশা করি না, কারণ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যদি এই সরকার ফল করে, তাহলে আমাদের দেশের জন্য ভয়াবহ দুর্বিষহ মানে আরো খারাপ কি যে অবস্থা হবে। অপেক্ষা করতেছে, সেটা আরো ভয়ঙ্কর দিকে যাবে। ওই যে নুরুল কবির বলছে যে আমরা তো লাশ দেখেছি, আপনারা তো দেখেন না, এখন যে ঘটনাটা ঘটবে সেটা লাশের চাইতেও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে এটা যাতে না হয়, আমরা সেদিকেই দাবিত হব এবং প্রত্যাশা করবো সরকার সেটাই করবেন।